নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে ক্লাস 9 বা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানে একটি নতুন অধ্যায় শুরু করব, যার নাম হচ্ছে পদার্থের গঠন এবং ধর্ম। তো এই যে অধ্যায়টা আছে সেটা আমাদের ধাপে ধাপে আছে, টপিক ওয়াইজ আছে আমরা, তো সেই টপিক ওয়াইজ এটাকে আমরা আলোচনা করব। প্রথম যে টপিকটা আমাদের রয়েছে সেটা বোর্ডের মধ্যে অনেকটা লিখে নিয়েছি আমি। সেটা কি হচ্ছে আমাদের প্রবাহীর ঘাত এবং চাপ, সেই জিনিসটা আজকে আমরা বুঝবো। এটা শুরু করার আগে একটা ভূমিকা একটা দিয়ে দিই। এখানে কীরকম হচ্ছে ভূমিকাটা, আমরা জানি যে পদার্থ আছে, সেই পদার্থের 5টা অবস্থা আছে। কটা অবস্থা আছে? 5টা অবস্থা আছে। সাধারণত আমরা 3টা অবস্থার কথা জানি। সেই 3টা কি হচ্ছে আমাদের, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। এই 3টা আমরা ভালোভাবে পরিচিত। কঠিন মানে কি, যেমন হচ্ছে এইটা কঠিন, মার্কারটা কঠিন, বোর্ডটা কঠিন, সবই কঠিন এগুলো। তরল মানে জানি আমরা জল, গ্যাস মানে আমরা জানি ধোঁয়া বা এই যে বাতাস আছে সেটা গ্যাসীয় পদার্থ, এটা আমরা জানি সাধারণত। বাকি যেটা রয়ে গেল সেটা আমাদের একটা হচ্ছে প্লাজমা অবস্থা, আর এখানে যেটা রয়ে গেল সেটা আমাদের উপরে বোস আইনস্টাইন ঘনীভবন, বোস আইনস্টাইন কনডেনসেট অবস্থা। সেটা কীরকম যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে কীরকম করে বুঝবো আমরা, বোঝার যদি চেষ্টা করি কীরকম করে বুঝবো। ধরে নাও কঠিন পদার্থ আছে, সেই কঠিন পদার্থটাকে যদি আমরা তাপ দিই, তাপ, হিট, কী দিই, তাপ দিই, তাপ বা হিট যদি সাপ্লাই করি, আমরা জানি যে কঠিন পদার্থ আছে সেটা কি হয়ে যায়, তরল পদার্থে পরিণত হয়। হিট পেলে কি হয়ে যায়, তরল পদার্থ হয়ে যায়। তরলটাকে যদি আমরা আবার হিট দিয়ে দিই তো সেটা আমাদের কি হয়ে যায়, গ্যাস হয়ে যায়, গ্যাসীয় পদার্থ হয়ে যায়। ঠিক আছে, গ্যাসটাকে যদি আরও হিট দিয়ে দিই, আরও বেশি করে হিট দিয়ে দিই, তাহলে সেটা কী হয়ে যায়, আমাদের প্লাজমা অবস্থায় চলে আসে। সেটা বেশি হিট, একদম এক্সট্রিম, একদম খুব বেশি, সেটা কী চলে যায়, প্লাজমা অবস্থা। তাহলে সেটা বুঝতে পারলে প্লাজমাটা কোনখান থেকে আসছে। সেরকম একই রকমভাবে যেমন আমরা কঠিনটাকে তাপ দিলাম, তরল হলো, তরলটাকে তাপ দিলাম, সেটা গ্যাসীয় হলো, গ্যাসটাকে তাপ দিলাম, সেটা আমাদের হয়ে গেলো প্লাজমা অবস্থা। একই রকমভাবে তো উল্টো দিকটাও হতে পারে। কীরকম, প্লাজমা আছে, এটাকে তাপটা কম করে দিলাম, সেটা আমাদের হয়ে গেলো গ্যাসীয়, গ্যাসীয়টাকে তাপ কম করে দিলাম, সেটা হয়ে গেলো তরল, তরলটাকে যদি কম করে দিলাম, কম যদি হিট করে দিলাম, কম হিট যদি কম করে দিলাম, কম হিট করে দিলাম, একদম কম, তাহলে সেটা হয়ে গেলো আমাদের কি, এখানে চলে আসবে আমাদের বোস আইনস্টাইন। সেটা আসবে আমাদের কত, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা মাইনাস কত চলে আসবে আমাদের, 273 ডিগ্রি কেলভিন। এখানে ডিগ্রি হয় না, 273 মাইনাস 273 কেলভিন, মানে খুব ঠান্ডা, ঠান্ডার থেকেও ঠান্ডা। তাহলে সেরকম অবস্থায় কিন্তু এই অবস্থাটা আমরা দেখতে পাই, বোস আইনস্টাইন ঘনীভবন বা বোস আইনস্টাইন কনডেনসেট অবস্থা। জিনিসটা ক্লিয়ার হলো। এরপর আমরা আসি যেটা আমাদের আলোচ্য বিষয় আছে সেটাতে। সেটা কি আলোচ্য বিষয়, সেটা আমাদের হচ্ছে আলোচ্য বিষয় এই যে তরল এবং গ্যাস। কি আছে, লিকুইড আছে, আর এটা কি আছে, আমাদের গ্যাস আছে, গ্যাস। এই দুটোকে আমরা একত্রে কি বলি, প্রবাহী বলি। কি বলি, প্রবাহী। প্রবাহ হতে পারে এইভাবে, প্রবাহ হয়। আমরা জানি নদীর জল যেটা আছে সেটা উপরের দিক থেকে নিচের দিকে আসে, সেটা কিসের জন্য আসে, গ্র্যাভিটির জন্য সেটা আসে। বাকি অন্য কোনো আর ফোর্স তার উপরে লাগে না, সেটা অন্য কোনো রকম ফোর্স লাগে না বা কোনো রকম বল লাগে না, শুধুমাত্র গ্র্যাভিটির জন্যই সে হয়। যেমন এই রুমের মধ্যে যদি একটা কোণেতে ধূপবাতি যদি জ্বালিয়ে দিই, তাহলে তার ধোঁয়াটা আস্তে এইভাবে হয়ে সারা রুমে ছড়িয়ে যাবে, রুমের বাইরেও চলে যাবে। তার মানে সেটা প্রবাহ হচ্ছে। জল যদি আমি ইয়ার উপর, মেঝের উপর ফেলে দিই, জলটা দেখবো যেদিকে ডাউন থাকবে সেদিকে কিন্তু গড়িয়ে চলে যাবে। তার মানে সেটা অটোমেটিক প্রবাহিত হয়। এগুলোকে আমরা প্রবাহী বলি। প্রবাহীটা আমরা দুটো রকম অবস্থায় দেখতে পাই, একটা হচ্ছে তরল অবস্থায়, একটা দেখতে পাই আমরা গ্যাসীয় অবস্থায়। তো এর মধ্যেও কিছু না কিছু পার্থক্য আছে। তরল এবং গ্যাসীয় নামটা তার আলাদা কী করে হলো, কিছু মানে আলাদা আছে। তো সেটাকে আমরা আলাদা করে একটু বোঝার জন্য আর একটু জিনিসটাকে অনুভব করছি কীরকম। যেমন ধরে নাও আমাদের যেমন গ্যাসীয় পদার্থ না, প্রথমে তরলটাকে ধরছি আমরা, তরল পদার্থটা। তো তরল পদার্থ গ্যাসীয় পদার্থের মধ্যে আলাদা কি, আমরা জানি যে তরল যে পদার্থটা হয় সেটা কি হয়, আমাদের সংকুচিত হয় না। বল লাগানোর ফলে আমরা তরল পদার্থ আছে, সেই তরল পদার্থকে যদি আমরা বল লাগাই বাইরে থেকে, মানে সংকুচিত করার চেষ্টা করি, কম্প্রেস, তাহলে কম্প্রেস হয় না, সেটা ইনকম্প্রেসিবল হয়। সেটা তরল যে পদার্থ আছে সেইটা, বুঝতে পারছো কীরকম। উদাহরণের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। গ্লাসের মধ্যে জল আছে, তার মধ্যে একটা ব্যবস্থা করেছি, কী আছে, সিরিঞ্জ আছে একটা। এর মধ্যে আমি কী করে জলটা অনেকটা টেনে নেব। এর মধ্যে এক সিরিঞ্জ জল আমি এখানে নিয়ে নিয়েছি, এটার মধ্যে এক সিরিঞ্জ জল নিয়ে নিয়েছি। এবার কী করে হাতের মধ্যে এটাকে চাপ দেবো, এদিক থেকে বেরোতে দিব না, এদিক থেকেও বেরোবে না। এরপর যদি এটাকে আমি এইভাবে যদি চাপ দিই, হাতের মধ্যে এইভাবে
এইভাবে যদি চাপ দিই, তাহলে কত জোরে আমি যদি চাপ দিয়ে দিই, অনেক জোরে যদি চাপ দিয়ে দিই, তাও কিন্তু এটা মানে এটাকে দাবিয়ে নিয়ে এটাকে ইয়ে করতে পারবো না, কম্প্রেস সংকুচিত করতে পারবো না আমরা। এই আঙুলের মধ্যে দেখো, আঙুলের মধ্যে অনেকটা দাগ হয়ে গেছে আমার, এভাবে কিন্তু দাগ হয়ে যাবে, কিন্তু তাও আমরা কী করতে পারবো, কম্প্রেস করতে আমরা কিন্তু পারবো না আমরা। মানে কী হয় সেটা ইনকম্প্রেসিবল হয়, কম্প্রেস সংকুচিত হয় না, সেটা বুঝতে পারলে একটা আলাদা হলো। গ্যাসটা কিন্তু আমাদের সংকুচিত হয়ে যায়। যেমন এর মধ্যে কিছু নেই, পিস্টনটাকে আমি টেনে নিচের দিকে নিয়ে এলাম, তার মধ্যে এর মধ্যে কি হাওয়া ঢুকে গেল, কি ঢুকে গেল, এয়ার বাতাস ঢুকে গেলো, এর মধ্যে ঢুকে গেছে। এটাকে আমি দাববো, এটাকে এভাবে আগের মতোই হাতের মধ্যে এটাকে দাববো, আমি এখানে দেবে নিয়েছি, দিয়ে এটা কী করবো, আমি দাবার চেষ্টা করবো এদিকে। যেমন এটা একটু ভালো করে দেখাই, এইভাবে দেবেছি এটা এইভাবে। এটাকে যদি আমি চাপ দিই এটাকে নিচের দিক থেকে, তাহলে দেখতে পাবো এটাকে অনেকটা কিন্তু চাপ দিয়ে কিন্তু অনেকটা কিন্তু নিয়ে এলাম চাপ দিয়ে, এত দূর পর্যন্ত নিয়ে এলাম, আবার এটা নিচে চলে গেল, এটা দেখতে পেলে। তার মানে গ্যাসটা কি আমরা সংকুচিত করতে পারলাম, কম্প্রেস হয়ে গেল, গ্যাসটা কম্প্রেস করতে আমরা পেয়ে গেলাম। তাহলে তরল আর গ্যাসের মধ্যে একটা পার্থক্য হলো, তরলটাকে আমরা সংকুচিত করতে পারছিলাম না, সেটা ইনকম্প্রেসিবল হচ্ছে না সংকুচিত। আর যেটা গ্যাস আছে, গ্যাস বাতাস, সেটাকে আমরা কী করছি, সংকুচিত করতে পারছি, বল লাগিয়ে সংকুচিত করতে পারছি, মানে সেটা কম্প্রেস হচ্ছে আমাদের। একটা পার্থক্য হলো। আর একটা পার্থক্য কীরকম, তরল যে পদার্থটা আছে, তরল পদার্থটা সেটা কি হয়, যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার নিয়ে নেবে, যে পাত্রতে রাখবো সেই পাত্রের আকার নিয়ে নেবে। উদাহরণস্বরূপ তোমরা একটা জিনিস দেখো, এই গ্লাসের মধ্যে জলটা আছে, গ্লাসের যে আকারটা আছে, আকার মানে একটা জিনিস বলে দিচ্ছি, আকার মানে কনফিউজ হও না। আকার মানে জিনিসটা দেখতে কীরকম, লম্বা আছে দেখতে, চ্যাপ্টা আছে, ভতা আছে, কীরকম আছে, এটা দেখতে কীরকম, বইয়ের ভাষায় আমাদের কি লম্ব বৃত্তাকার চঙের মতো আকৃতি হয়ে গেছে জলটা এর মধ্যে। গ্লাসটা ওই রকম আছে, ওই জন্য জলটা ওই রকম হয়ে গেছে। তার মানে এর যে আয়তনটা সেটা আমরা এখানে বার করতে পারবো, হয়েছে। এটাকে যদি আমরা এর মধ্যে যদি এখানে ভর্তি করে দিই, বেশি ভর্তি করলে পড়ে যাবে, এতটাই করলাম। এটা দেখতে কিছু শঙ্কুর মতো দেখতে, তাহলে জলের যে আকৃতি হয়ে গেল সেটা কিসের মতো হয়ে গেল, শঙ্কুর মতো হয়ে গেল, মানে আকারটা তার দেখতে কীরকম, এটা যেমন সেরকম জলটাও কিন্তু হয়ে গেল। কিন্তু আয়তন ভাই যতটা এর মধ্যে এলো অতটা কিন্তু আয়তন এর মধ্যেও চলে আসবে, মানে আয়তনটা কিন্তু এখানে কম বেশি হচ্ছে না। কি হচ্ছে চেঞ্জ, আকারটা আকৃতিটা চেঞ্জ হচ্ছে। তাহলে কি এখানে দেখতে পেলাম আমরা, তরল পদার্থকে যে পাত্রে রাখবো সেই পাত্রেরই আকার ধারণ করবে, এর কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই। আয়তন কিন্তু আছে, আয়তনটা চেঞ্জ হচ্ছে না। যদি তাকে আমি এটার মধ্যে ঢোকাই, বেলুন আছে, বেলুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, গোল হয়ে গেছে, আকৃতি কী হচ্ছে, গোলক হয়ে গেছে। তাহলে গোল আকৃতি, এই গোলটাকে যদি ভেঙে নিয়ে যদি গ্লাসের মধ্যে দিই, তাহলে গ্লাসের মধ্যে সে চলে আসবে, ঠিক আছে। আয়তন কিন্তু ওই জলটাই আছে, আমার জলটা কিন্তু কমছেও না বাড়ছেও না, মানে আয়তনটা আমাদের নির্দিষ্ট আছে, আকার নির্দিষ্ট নেই। একটা জিনিস হয়ে গেল। এরপর গ্যাসের ক্ষেত্রে আমরা জিনিসটা আসি, গ্যাসটা যেটা আছে সেই গ্যাসটা কী হচ্ছে, আকার আকৃতি কোনোটাই নেই, আকারও নেই আর আয়তনও নেই, দুটোর মধ্যে একটাও নেই। যে পাত্রে রাখবো সেই পাত্রেরই আকার ধারণ করবে এবং আকৃতিও নিয়ে নেবে। যেমন গ্যাসকে যদি আমি সিলিন্ডারের মধ্যে রাখি, এতটা গ্যাস আছে, সেই গ্যাসটা এতটুকু জায়গার মধ্যেও ধরে নিচ্ছে, আবার এতটা জায়গার মধ্যেও সে ওই গ্যাসটাই থাকছে, পুরো এই জায়গাটা নিয়ে নিয়েছে। যদি এর মধ্যে কম করে দিই জায়গাটা, কম জায়গা তো সে নিয়ে নিচ্ছে। তার মানে কি, আয়তনটা তার বদলে যাচ্ছে, তার আকারটাও বদলে যাচ্ছে, মানে আকার এবং আয়তন দুটোই তার পরিবর্তনশীল। এখানে স্পষ্ট হয়ে গেল আমাদের তরল কোনটা, গ্যাসীয় কোনটা, বুঝতে পারলে। এরপর আমরা আসছি, এই যে তরল পদার্থ আছে বা গ্যাসীয় পদার্থ আছে, সেটা কিন্তু আমাদের ঘাত বা চাপ প্রয়োগ করে, ঘাত বা চাপ প্রয়োগ করে। ঘাত কাকে বলবো আমরা, এর মধ্যে আমি কিছু বল লাগাচ্ছি, এখানে কিছু বল লাগাচ্ছি আমরা, মানে ফোর্স লাগাচ্ছি আমরা, তো ফোর্সটাই এক ধরনের ঘাত হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ এখানে 2-3টে উদাহরণ আমরা মনে করি, যখন নদীতে বাঁধ আসে, মানে অনেক জল চলে আসে, তখন নদীর যে পাড়গুলো থাকে ভেঙে যায়, ক্ষেতের মধ্য দিয়ে চলে যায়, তার মানে কিছু না কিছু তো বল প্রয়োগ হচ্ছে, তবেই তো সে নিজের রাস্তা করে চলে যাচ্ছে। যেমন এখানে জলটা আমার ভরানো আছে, যদি ফুটো করে দিই জলটা অটোমেটিক বেরিয়ে যাবে, সে জলটা ভেতর থেকে এই বেলুনের যে আছে, দেওয়াল আছে, সেই দেওয়ালের উপর সে আঘাত করছে। তো বলছে যে ঘাত কাকে বলে, তরল বা গ্যাসীয় পদার্থ কোনো তলের ওপরে লম্বভাবে যে বলটা প্রয়োগ করে, লম্বভাবে, এটা হচ্ছে তল, এটা হচ্ছে তরল পদার্থ, লম্বভাবে এই তলটা এটার সঙ্গে লম্বভাবে। যেমন এখানে মার্কারটা আছে,
এখানে যদি বল লাগাই তাহলে এই তলটা দেখো এইভাবে আছে, এইটার সঙ্গে এই যেটা আছে সেটা আমাদের কত আছে 90 ডিগ্রিতে আছে। লম্বভাবে কিন্তু বলটা প্রয়োগ করতে হবে, তাহলে সেই বলটাকে আমরা কি বলবো ঘাত বলবো, ঘাত। তরলটা কিন্তু আমরা প্রয়োগ করে লম্বভাবে প্রয়োগ করে তরল অনেক দিক থেকে, যেমন এখানে আছে সেটা এখানের তলের সঙ্গে সে লম্বভাবে প্রয়োগ করছে, এদিকে ঘোরাচ্ছে এদিকেও সে লম্বভাবে, মানে চারদিক থেকে সে এটা কিন্তু ক্রিয়া করছে, বলটা লাগাচ্ছে। তাহলে সেই বলটা কি বলা হয় আমাদের ঘাত বল বলা হয়। প্রবাহী কোনো তলের ওপর লম্বভাবে যে বল প্রয়োগ করে সেই বলকে আমরা ঘাত বল বলি। এর এখানে আমরা একক জিনিসটা আলোচনা করব, একক জিনিসটা ঘাতটা আলোচনা করলাম, এর এককটা এখানে দেখব আমরা। এককটা কীরকম আমাদের এসআই একক, সিজিএস একক। এসআই একক বলের যে একক হয় সেই এককটাই হচ্ছে এর একক নিউটন কিন্তু হয়। আর যেটা সিজিএস হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে আমাদের কি ডাইন হচ্ছে, ডাইন। নিউটন আর ডাইন সেটা তোমরা জানো। এককের সম্বন্ধে যে আমরা একটা ক্লাস করেছিলাম সেই ক্লাসটা একটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে কিন্তু বলের যে যত রকম একক আছে সেগুলো কিন্তু সবই আলোচনা করেছি, সেটা ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। হয়েছে, এখানে বাকি এই জিনিসটা মনে করার জন্য লিখে দিই যে এক যে নিউটন হয় সেটা আমাদের কত হয় 10⁵ ডাইন হয়। এই জিনিসটা এখানে মনে রাখবে। এই জিনিসটা হয়ে গেল। কি বললাম, ঘাত বলের যে এককটা হচ্ছে সেটা বলেরই একক হচ্ছে, আর এটা যে হচ্ছে সেটা কি হচ্ছে একটা ভেক্টর রাশি। কি হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশি। মাত্রা কী হবে এর মাত্রাটা, ঘাত বলের মাত্রা, বলের যে মাত্রা সেই মাত্রাটাই। বলের মাত্রা কীরকম মনে করতে পারছো না? বলের মাত্রা মনে করো না ভাই, এটা কিন্তু খুবই সহজ। বলের যে সমীকরণ সেটা হচ্ছে F = ma, এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে আমাদের ভর। ভরের জন্য আমরা ব্যবহার করি কি কেজি, ত্বরণের জন্য আমরা ব্যবহার করি মিটার/সেকেন্ড²। এইভাবে এককটা চলে গেল। এককের থেকে মাত্রাতে আমরা আসবো। কেজির জন্য আমরা কী ব্যবহার করি মাস, মাস মানে এম, ক্যাপিটাল হাতের এম। আর এই যে আমাদের আছে মিটার, দূরত্ব আছে মিটার, তার জন্য ব্যবহার করি এল। আর এখানে কি আছে আমাদের সেকেন্ড², সেটা নিচে আছে, সেকেন্ডের জন্য টি আর এটা মাইনাস। তাহলে এখানে কি হয়ে গেল আমাদের mL/T⁻²। এটা হচ্ছে আমাদের কি ঘাত বলের মাত্রীয় সংকেত। চাপ জিনিসটা কি? চাপটা কিছুই না, বলের একটা মানে আলাদা করে প্রয়োগ, আলাদাভাবে জিনিসটা হচ্ছে। কীরকম আলাদাভাবে কীরকমভাবে সেই জিনিসটা একটা দেখো। একক ক্ষেত্রফলের ওপর, যেমন একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বল প্রয়োগ করা হয়, একক ক্ষেত্রফলের ওপর কোনো তলের ওপর জিনিসটা হচ্ছে সেটা কী হচ্ছে একক ক্ষেত্রফলে হবে। একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বলটা প্রয়োগ হয় সেটা হচ্ছে আমাদের কি চাপ হচ্ছে। একক ক্ষেত্রফলে কিন্তু বেশি কার্যকর হয়। যেমন এখানে আমি বল লাগাচ্ছি, এইভাবে বল লাগাচ্ছি এখানে, বা ঘাত বল লাগাচ্ছি, যাই লাগাচ্ছি, তো এটাতে যতটা আমাদের বল লাগবে এর মধ্যে আমি কি করব ততটা আমার লাগবে না। এর মধ্যে যদি কিছু আমি কি করি, কিছু আমি ডাল আছে, এই ডালের দানা যদি এর মধ্যে হাতে নিয়ে এইভাবে যদি এখানে চাপ দিই, এইভাবে এখানে যদি চাপ দিই আমি, এইভাবে যদি চাপ দিই আমি, তাহলে ফাইনালি দেখতে পাবো হাতের মধ্যে কিন্তু অনেক ডাল কিন্তু এখানে আমার বসে গেছে, মানে চামড়াটা যেটা আছে সেটাকে একটু চাপ দিয়ে কিন্তু ভেতরে ঢুকে গেছে। সেটা কিসের জন্য হলো, তার যে ক্ষেত্রফলটা আছে খুবই ছোট আছে, এখানে দেখতে পাচ্ছি ক্ষেত্রফলটা খুবই ছোট আছে। তো এই ছোটো ক্ষেত্রফলটা এর ওপরে কিন্তু একক ক্ষেত্রফলের উপর বললাম না, একক ক্ষেত্রফলের উপরে কিন্তু কাজ লাগাচ্ছে। যদি আর একটা জিনিসটা যদি আর একটু ভালোভাবে বুঝতে হয় আমাদের, তাহলে একটা জিনিস দেখো এখানে, এই যে এখানে আমাদের ইয়েটা আছে, এই যে আমাদের এখানে একটা কিল আছে, সেই কিলটা যদি আমরা কী করি এর মধ্যে যদি ঢোকাবার চেষ্টা করি, এর ধারটা কী আছে একদম মানে এর চক্ষু আছে, ধারালো আছে, এটা যদি ঢোকাবার চেষ্টা করি এটা কিন্তু অত সহজে কিন্তু এখানে ঢুকছে না, অত সহজে কিন্তু এটা এখানে ঢুকছে না। এরপর আমি কি করব, এটাকে বাদ দিয়ে এই সিরিঞ্জটা যেটা আছে নিডলটা, এইটা কিন্তু খুবই ধারালো, এটাকে যদি এখানে ঢোকাবার চেষ্টা করি তো আরামসে কিন্তু এটা ঢুকে গেছে এটা। তাহলে কী জন্য, এর যে ইয়েটা আছে সেই ক্ষেত্রফলটা ডগটা একদম গোড়ার উপর দিকটা একদম কি ধারালো আছে, মানে এর ক্ষেত্রফলটা অনেক কম। তার মানে ক্ষেত্রফলটা কম হওয়ার ফলে কিন্তু আমরা আলাদা কিন্তু লাভ দেখতে পাচ্ছি আমরা। যেমন এই যে সিরিজটা আছে সেই সিরিজটা কী করবো, এইভাবে হাতের ওপরে লাগাবো, অতটা কিন্তু আমার সেভাবে কিন্তু মনে হচ্ছে না।
কিন্তু এটাকে যদি আমি এদিক থেকে ঘুরিয়ে এই দিক থেকে যদি লাগাই তাহলে সেটা কী হবে, হাতের মধ্যে কিন্তু দাগ হয়ে যাবে। এরকম দেখতে পাচ্ছ দাগ হয়ে গেছে। যদি সিরিঞ্জটা লাগিয়ে দিই আরও চকো হয়ে যাবে, আরও ধারালো হয়ে যাবে, তাহলে হাতের মধ্যে সেটা ঢুকে যাবে। আরেক মিনিট একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে। এই যে এখানে আমাদের এখানে হলুদের প্যাকেটটা আছে, এই যে চাকুটা আছে, চাকুটার এটা কিন্তু ধারালো আছে, কিন্তু এটাকে যখন এখানে কাটছি আমি, কিন্তু সেটা কাটা যাচ্ছে না, মানে সেটা একটু ভোঁতা হয়ে গেছে। এটাকে যদি ক্ষেত্রফলটা কম করে একটু ধারালো করে যদি নিয়ে আসি ব্লেডটাতে, ব্লেডটা খুবই ধারালো এখানে, এটাকে আরামসে এখানে কিন্তু এটাকে ছেঁটে কিন্তু উঠিয়ে দিচ্ছে। দেখো আরামসে ছেঁটে এটাকে উঠিয়ে দিচ্ছে। তার মানে কী জন্য, একই পরিমাণ আমরা বল লাগাচ্ছি, তার তুলনায় বলটা বলতে পারো কম লাগাচ্ছি, কিন্তু ক্ষেত্রফলটা এখানে এর কম হয়ে যাচ্ছে। ওই ক্ষেত্রফল কমের জন্য কি করে এর কিন্তু লাভ আমরা দেখতে পাচ্ছি, ক্ষেত্রফল কম করার জন্য। তার মানে আমরা বুঝতে পারলি যে একক ক্ষেত্রফলের উপর যদি বল প্রয়োগ করা হয়, সেই বলটা কিন্তু অধিক আমাদের কার্যকরী হয়ে যায়, বেশি কার্যকরী হয়ে যায়। তাহলে চাপ জিনিসটা এখানে বুঝতে পারলে। এরপরে মাত্রাটা সম্বন্ধে আমরা একটু বলি। চাপ আছে, চাপের যে সংজ্ঞাটা বললাম, কী বললাম, যে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত যে বলটা হয় সেটাকে আমরা কি বলি, চাপ বলি। চাপটা কী হচ্ছে, এক ধরনের স্কেলার রাশি হচ্ছে। কী হচ্ছে, স্কেলার রাশি হচ্ছে, স্কেলার রাশি। স্কেলার রাশি হচ্ছে এই জিনিসটা হয়ে গেল। এর যে এখানে কি আছে, মাত্রীয় সংকেত বা মাত্রা হচ্ছে। তাহলে এর কি আমরা জানি, আমরা বলি চাপ হচ্ছে পি, প্রেসার হয়েছে। এর একক কী বললাম আমরা, ফোর্স লাগাচ্ছি, আর এখানে কি একক ক্ষেত্রফলের উপর লাগাচ্ছি। তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা হয় আমাদের প্রেসার এবং ঘাত বল এবং এরিয়ার মধ্যে, সেটা কি হয়, প্রেসার বা চাপ সমান কি হয় আমাদের বল বাই ক্ষেত্রফল। কি হয়, বল বাই ক্ষেত্রফল। যদি আমরা এরিয়াটা কম করে দিই, এখানে এরিয়াটা যদি আমরা কম করে দিই, তাহলে কিন্তু একই পরিমাণ যদি বল লাগাই, তাহলে তারপর একই পরিমাণ যদি আমরা বল লাগাই, এটা যদি আমাদের কনস্ট্যান্ট থাকে, যদি আমরা ক্ষেত্রফলটা কম করে দিই, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের প্রেসারটা কিন্তু আমাদের চাপটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা যদি একটা কম বেশি করো তাহলে বুঝতে পারবে এখানে কিন্তু আমরা একটু কিছু লাভ পেতে পারি। তাহলে এইভাবে তাদের সম্পর্কটা হয়ে গেল। সম্পর্কটা আমরা জানলাম, এটা জানলাম স্কেলার রাশি, এটা জানলাম। আর বাকি এখানে কি সংকেতটা আমাদের বাকি রইল। সংকেতটা কীরকম আমাদের, পি = F/A। বলের জন্য যে এককটা আমাদের হয় সেটা কি হয়, আমাদের সংকেতটা সেটা কি দেখলাম এখানে, M/L/T-2। আর নিচে আছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের যে এককটা হয় সেটা কি হয়, ক্ষেত্রফল এর স্কোয়ার, L-এর স্কোয়ার হয়। ক্ষেত্রফলের একক কি, L-এর স্কোয়ার। এই জিনিসটা হয় আমাদের। এই এলটা এটার সঙ্গে এটা কেটে যাবে, আর এলটা একটা এল বেঁচে থাকবে, মানে মাইনাস হয়ে যাবে, আর T⁻² হয়ে যাবে। তার মানে এখানে জিনিসটা কী হলো আমাদের, এটা হলো মাত্রীয় সংকেত, ML ইনভার্স T⁻²। এটা হচ্ছে চাপের মাত্রীয় সংকেত। বাকি এই যে চাপটা আছে কঠিন পদার্থের ক্ষেত্রে আলাদা হয়, তরল পদার্থের ক্ষেত্রে আলাদা সূত্র লাগে, এটা আমরা আলোচনা করব পরে। সেটা আজকের জন্য এখানেই, ধন্যবাদ জানাই।